হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লার্ন ইংলিশ উইথ সুমন। আজকের ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন টপিকস ইন বোর্ড এক্সাম লাইক এসএসসি, এইচএসসি। সব জায়গায় ট্রান্সফরমেশন আসে, তাই আজ আমি তোমাদের একটি কমপ্লিট এ টু জেড গাইডলাইন দেব। এক্সাম্পলস, রুলস, আরও কিছু আগের বোর্ড প্রশ্ন সহ ক্লাস শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমরা প্র্যাকটিস করব। তো চলো শুরু করি। তোমরা যারা 2 তারিখে পরীক্ষা দিবে, সামনের মাসে জুলাইয়ের 2 তারিখে, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা যদি একটু রিভিশন ক্লাস ভেবে ওটা দেখো, তোমাদের কিছু না কিছু হলে উপকার হবে। হোয়াট ইজ সেন্টেন্স ট্রান্সফরমেশন? Sentence transformation means changing the structure of a sentence from one form to another without changing its meaning. The three main types are simple, complex, and compound sentences. যদি আমি বাংলায় এটা বোঝাই যে সেন্টেন্স চেঞ্জিং বিষয়টা হলো কি, যে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, কিন্তু এর অর্থ চেঞ্জ করা যাবে না। আর প্রধানত 3 ধরনের সেন্টেন্স আছে গঠনগত দিক থেকে, সেগুলো হলো সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। প্রথমে বুঝে নেওয়া যাক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসলে কি। ঠিক আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে হলো একটি সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন পরিবর্তন, কিন্তু মিনিং একই রাখা, অর্থাৎ বাক্যের অর্থ একই থাকবে, শুধু গঠন বদলাবে। আমরা মূলত 3 প্রকারের সেন্টেন্স নিয়ে কাজ করি: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। এখন সিম্পল সেন্টেন্স কাকে বলে? আহ এতে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, একটা মেইন ভার্ব থাকে, আর যাকে বলা হয় ফাইনাইট ভার্ব। এখানে ফ্রেজ ব্যবহার হয়, যেমন পার্টিসিপল, ইনফিনিটিভ, প্রিপোজিশনাল ফ্রেজ ইত্যাদি। এখন দ্বিতীয়টা হলো কি, কমপ্লেক্স সেন্টেন্স। এতে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, যেগুলো একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জোড়া লাগানো থাকে, যেমন বিকজ, অলদো, হোয়েন, ইফ। এই ধরনের সাবঅর্ডিনেট কনজাংশন গুলো দিয়ে দুইটা ক্লজকে এক জায়গায় করা থাকে, যেটা আমরা বললাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ও একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এবং শেষ নাম্বারটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, যেগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে। রিমেম্বার, মনে রাখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, সেগুলো আলাদা, এবং কম্পাউন্ডেড সেন্টেন্সে কোনো ধরনের ডিপেন্ডেন্ট ক্লজ থাকে না, দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং তাদেরকে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত করা থাকে। এখন কোঅর্ডিনেট কনজাংশন গুলো মনে রাখার একটা শর্টকাট টেকনিক্স আছে, সেটা হলো ফান ভয়েস। এটা দিয়ে পুরোটাই মনে রাখা যায়, যেটা আগের ভিডিওতে আমার আলোচনা করা আছে। তোমরা যদি না দেখে থাকো, তাহলে এই চ্যানেলে ভিডিওটি আপলোড করা আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। এরপরের বিষয়টা আছে, তো এখন আমরা একটি একটি করে রুলস দেখব, কিভাবে একটি সেন্টেন্সকে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড তিনটি রূপে পরিবর্তন করা যায়। সো প্রথম যে নাম্বার রুলস, সে রুলসটা হচ্ছে নাম্বার 1, প্রেজেন্ট অর পারফেক্ট পার্টিসিপল। এখন প্রশ্ন হলো যে প্রেজেন্ট অথবা পারফেক্ট পার্টিসিপল কি? তোমরা যেহেতু গত 2 বছর ধরে পড়াশোনা করে আসছো, তোমরা অবশ্যই জানো যে প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের সাথে আইএনজি, এবং পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং প্লাস ভি3। এবং এই কনটেক্সটে যদি কোনো প্রশ্ন এসে থাকে, তাহলে সেটি হবে তোমার কাজটি একটি আগে ঘটবে এবং তারপরে আরেকটি কাজ ঘটবে। তাই এই রুল তখন ব্যবহার হয় যখন একটি কাজ আগে ঘটে এবং পরপরই আরেকটি কাজ ঘটে, একটি আগেও একটি পরে। যেমন দেখো, একটি সিম্পল সেন্টেন্সের আমরা উদাহরণ নেই: সিং দ্য পুলিশ, দ্য থিফ র্যান অ্যাওয়ে। এখন সিং দ্য পুলিশ, এটা একটি ফ্রেজ, যেহেতু এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই এবং সাবজেক্ট নাই। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে যদি তুমি অভিজ্ঞতা লাভ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ফাইনাইট ভার্ব সম্পর্কে জ্ঞান থাকা লাগবে, ফ্রেজ সম্পর্কে জ্ঞান থাকা লাগবে, সাবঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন, ক্লজ সম্পর্কে জ্ঞান থাকা লাগবে। সো এখানে পুলিশকে দেখার পরে চোরটি পালিয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা শুরু হয়েছে কি দ্বারা?
এটা ভার্ব সি সাথে আইএনজি যুক্ত হয়েছে। সি একটি ভার্ব, সি মানে দেখা, এবং এর সাথে একটি আইএনজি যুক্ত হয়েছে। সো আমরা এটা পেয়ে গেলাম যে প্রেজেন্ট পার্টিসিপল। এটা 1 নাম্বার রুলস। তুমি কিচ্ছু করার দরকার নেই, এই ভিডিও এত দেখার দরকারই নেই। জাস্ট যে 9টা বা 8টা রুলস দেওয়া হয়েছে, সেই 8টা রুলস তুমি মেমোরাইজ করে চলে যাও। দেখবা তোমার প্রশ্নের কোনো না কোনো একটার সাথে মিলে গেছে, তুমি ওটাকে অ্যান্সার করতে পারছো। শুধু মনে রাখবা যে কমপ্লেক্স কিভাবে করতে হয়, কম্পাউন্ড কিভাবে করতে হয়, এবং সিম্পল কিভাবে আছে বা কিভাবে করতে হয়। উল্টাই পাল্টাই প্রশ্ন আসলে যাতে তুমি উত্তর করতে পারো। এরপরে দেখো, এখানে আমরা নিতে পারি যে যেহেতু সময় নির্দেশ করতেছে, একটি ঘটনা আরেকটি ঘটনা ঘটার সময়কে নির্দেশ করতেছে, এই জন্য আমরা কোঅর্ডিনেট কনজাংশন, সরি সাবঅর্ডিনেট কনজাংশন হয়ে নিলাম। এবং যেহেতু এইখানে সাবজেক্ট নাই, আমরা সাবজেক্ট ওই পাশ থেকে ধার নিয়ে আসলাম। যেহেতু পুলিশ তো আর পালায়নি, পালাইছে চোর, তাহলে এখানে চোরই দুইটা কাজ করছে, যা থিপ। এখন সি থেকে এখানে স কেন হলো? কারণ এই পাশে র্যান অ্যাওয়ে আছে। যেহেতু এটা পাস্ট টেন্স, তাই এটাকে আমাদের পাস করতে হবে। কারণ আমরা জানি সিকোয়েন্স অফ টেন্স অনুসারে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তো ডিপেন্ডেন্ট ক্লজও প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তো দ্য থিপ স দ্য পুলিশ, কমা দ্য হি রানওয়ে, অথবা দ্য থিপ রানওয়ে। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আমাদের কখনো পরিবর্তিত হবে না এই রুলস অনুযায়ী। সো আমাদের পরিবর্তিত হবে ডিপেন্ডেন্ট যে বিষয়টা সেটা, বা হচ্ছে যে ফ্রেজ আকার আছে সেটা। সো এরপরে কম্পাউন্ডটা খুবই ইজি, হোয়েন কে তুলে দাও, বাকি যা আছে সব লেখো, এখানে কমা তুলে দিয়ে এন্ড বসাও। এটা হলো কমপ্লেক্স করার নিয়ম। কমপ্লেক্স করার নিয়মটা কি? যে তোমাকে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পারফেক্ট পার্টিসিপল যদি থেকে থাকে, তাহলে অ্যাজ, সিন্স, হোয়েন ব্যবহার করে কমপ্লেক্স করতে হবে, এবং কম্পাউন্ড করার ক্ষেত্রে এন্ড বসাইতে হবে। দ্য থিফ স দ্য পুলিশ এন্ড হি রান অ্যাওয়ে। আই হোপ 1 নাম্বার রুলস সাকসেসফুলি আমি বুঝাইতে পারছি। যদি বুঝাইতে না পারি, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই তুমি আমাকে জানাবা। এরপরে 2 নম্বর যে রুলসটা আছে, সেই রুলসটা হলো বিকজ অফ দ্বারা, সেটা হচ্ছে বিকজ অফ অল প্লাস নাউন অথবা জিরান ফর্ম। এখানে কারণ, এখানে কারণটা হলো স্পষ্ট, স্পষ্ট থাকতে হবে। বিকজ অফ দ্বারা যদি কোনো কিছু হয়ে থাকে, তাহলে এখানে কারণটা তোমাকে অবশ্যই স্পষ্ট রাখতে হবে। এবং বিকজ অফ দ্বারা যদি কোশ্চিন হয়, তাহলে কমপ্লেক্স করার ক্ষেত্রে সিন্স অথবা অ্যাজ ব্যবহার হয়, এবং কম্পাউন্ড করার ক্ষেত্রে সেখানে হবে অ্যান্ড। তাহলে এখানে আমরা দেখি একটা উদাহরণ নিয়ে নিই, যে বিকজ অফ মাই ইলনেস, আমার অসুস্থতা থাকার কারণে আই কুড নট গো টু ক্লাস, আমি স্কুলে যেতে পারিনি। দেখো বিকজ অফ মাই ইলনেস, এটা একটা ফ্রেজ, এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। সো আমরা দ্বিতীয়টা চলে যাই, যে সিন্স অথবা অ্যাজ, যেহেতু অথবা সিন্স, যখন থেকে আই ওয়াজ ইল, আমি অসুস্থ হয়েছি, আই কুড নট গো টু দ্য ক্লাস। আই কুড নট গো টু দ্য ক্লাস চেঞ্জ হলো না, শুধুমাত্র আমাদের এই অংশটুকু চেঞ্জ করতে হবে, ফ্রেজটুকু। এখন সিন্স কেন হয়েছে? যেহেতু কারণটা নির্দিষ্ট, তাই এখানে সাবজেক্ট হচ্ছে কেন, আমি অসুস্থ তাই আমি যাইতে পারিনি, তাই সাবজেক্টটা এই পাশ থেকে ধার করে নিয়ে আসছি। এখন ওয়াজ নেওয়ার পরে এখানে ইলনেসটা প্রশ্ন হইতে পারে, কেন ইল হইলো? যেহেতু ওয়াজ একটি বি ভার্ব, এবং বি ভার্বের পরে লিঙ্কিং ভার্ব অথবা বি ভার্ব, এবং লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তাই এখানে ইল বসে। আর মাই যেহেতু একটা পজেসিভ প্রোনাউন, তারপরে নাউন বসে, যার জন্য এখানে ইলনেস বসছে। আর বাকিটা এই যে কুড নট, এখানে ওয়াজ, দুইটাই পাস্ট। ওকে, দিস ইজ কোয়াইট দিস ইজ কোয়াইট ইজি কম্পাউন্ড সেন্টেন্স। জাস্ট সেন্স উঠাই দাও, কমা উঠাই দিয়ে এন্ড, বাকি যা আছে তাই। আই ওয়াজ ইল অ্যান্ড আই কুডন্ট গো টু দ্য ক্লাস। আই হোপ এটাও খুব ইজিলি বোঝা হয়ে গেল 1 নম্বর রুলসের সাথে, খুবই সুন্দরভাবে। এরপরে হচ্ছে 3 নম্বর যে রুলস, সেটা হচ্ছে ইনস্পাইট অফ অর ডিসপাইট। এটা তারা সত্ত্বেও বোঝায়, এটার সত্ত্বে বা ওই কাজ হওয়া সত্ত্বেও। তো ইনস্পাইট অফ ডিসপাইট এর রুলস দেখলে আরো বোঝা যাবে যে ইনস্পাইট অফ ডিসপাইট যদি থাকে, তাহলে কমপ্লেক্স করার ক্ষেত্রে আমাদের দো অলদো ব্যবহার করতে হবে। কমপ্লেক্স করার ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে? দো অলদো। আর কম্পাউন্ড করার ক্ষেত্রে বাট ব্যবহার হবে। এটা তোমরা খাতা কলমে একটু লিখে নিবা। ইনস্পাইট অফ ডিসপাইট অফ থাকলে এখানে কমপ্লেক্স লিখে এখানে লিখবে দো অলদো, আর এখানে হচ্ছে কম্পাউন্ড লিখে এখানে দিবা বাট। ওকে, একটা সেন্টেন্স নিয়ে নিই। ডিসপাইট হিজ পভার্টি হি ইজ হ্যাপি। তার দরিদ্রতা থাকা সত্ত্বেও সে সুখী। ওকে, তাহলে ডিসপাইট অফ ইনস্পাইট এর অপে কি নিয়ে আসবো আমরা? অলদো অথবা দো। ওকে, আমরা একটা সেন্টেন্স নিয়ে নিই। অলদো সাবজেক্ট প্রয়োজন আমাদের, যেহেতু ডিপেন্ডেন্ট ক্লজ বানাইতে হবে, হি এখান থেকে নিয়ে আসলাম। তারপরে অক্সিলারি ভার্ব ইজ বা ফাইনাইট ভার্ব, এন্ড পভার্টি। আমি আবারও বলতেছি, হিজ এর পরে নাউন ফর্ম বসে, আর
লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, যেহেতু হি এখানে ইজ, হি এর সাথে ইজ এখানে লিঙ্কিং ভার্ব, সো এখানে পরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং হি ইজ হ্যাপি। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা ডিপেন্ডেন্ট ক্লজ। এখন কম্পাউন্ড করা খুবই ইজি। অল দোটাকে তুলে দাও, কম্পাউন্ডের এটা কমাটা তুলে দাও, কমপ্লেক্সে দিয়ে কম্পাউন্ডের পার্ট বসাই দাও, ডান। হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। সি কত ইজি। এরপরে 4 নাম্বার রুলস যেটা আছে সেটা হচ্ছে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। এন্ড বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দ্বারা এবার কন্ডিশন বা শর্ত বোঝাবে বা শর্ত সাপেক্ষ বোঝাবে। তাহলে অবশ্যই বুঝতে হবে যে যদি কোনো সেন্টেন্স তোমার পরীক্ষার খাতায় অথবা পরীক্ষার প্রশ্নপত্রে যে সেন্টেন্সটা আসছে সেটাকে দেখতে হবে যে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দ্বারা আছে কিনা। সেন্টেন্স নিয়ে নিই আমরা একটা, বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ ইউ মে বি হেলদি। এটা শর্ত সাপেক্ষ, তুমি যদি এক্সারসাইজ করো তাহলে তুমি অবশ্যই হেলদি থাকবে, এটা অবশ্যই একটা শর্ত সাপেক্ষ বাক্য। তাহলে যদি এই ধরনের বাক্য আসে তাহলে কমপ্লেক্স করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই ইফ যুক্ত করতে হবে, আর যদি কম্পাউন্ড করতে চাও তাহলে এই ক্ষেত্রে তোমাকে অ্যান্ড ব্যবহার করতে হবে। সো কমপ্লেক্স সেন্টেন্সটা দেখো, এখানে ইফ বসাইলাম বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকার জন্য, এবং আমাদের সাবজেক্ট দরকার, এই পাশ থেকে সাবজেক্ট ধার করে নিয়ে আসলাম। টেকিং আছে টেক হয়ে যাবে, কারণ টেকিংটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, একে ফাইনিট করতে হবে। টেক ফিজিক্যাল এক্সারসাইজ নো চেঞ্জ, কমা ইউ মে বি হেলদি। এই ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ এটা ডিপেন্ডেন্ট ক্লজ, ইউ মে বি হেলদি এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো আমাদের যে স্ট্রাকচার ছিল, যে ডেফিনেশন ছিল, প্রথমেই আমরা শিখলাম যে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, সেটার সাথে এটা মিলে গেছে। সো দিস ইজ ডান। এবার হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, ইফটা উঠাই দাও, কমাটা উঠাই দিয়ে জাস্ট এন্ড বসাই দাও। ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ এন্ড ইউ মে বি হেলদি। সি দিস ইজ পসিবল, দিস ইজ নট ইম্পসিবল। এরপর হচ্ছে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা নেগেটিভ, শর্তের বিপরীত হতে। 4 নাম্বার আর 5 নাম্বার রুলসটা একটা শর্ত সাপেক্ষ বাক্য হ্যাঁ যুক্ত বলতে পারে, আর একটা নেগেটিভ। এখানে হচ্ছে কমপ্লেক্স করার ক্ষেত্রে আর কম্পাউন্ড করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে বলতেছে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যানট সাকসিড। ওকে, এখন এটার জন্য হবে ভার্ব প্লাস নেগেটিভ কন্ডিশন, আনলেস দিলে খুব বেশি ভালো হয়। আর এটাকে আনলেস দিয়ে করা যায়, এটাকে ইফ প্লাস নট দিয়েও করা যায়। যদি ইফ প্লাস নট দিয়ে করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এখানে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তার মানে এখানে অক্সিলারি ভার্ব না থাকলে তোমাকে অক্সিলারি ভার্ব নিয়ে এসে নেগেটিভ করতে হবে। সো কি দরকার, তার থেকে বেটার তুমি আনলেস দিয়ে দাও, ইজি। আনলেস একটা নেগেটিভ ওয়ার্ড, তোমাকে ডাবল আর নেগেটিভ অক্সিলারি ভার্ব আনতে হবে না। সো আনলেস ইউ ওয়ার্ক হার্ড, কমা ইউ ক্যান নট সাকসিড। তাহলে আনলেস এখানে চলে আসলো, সাবজেক্ট প্রয়োজন আমরা নিয়ে আসলাম, ওয়ার্কিং আছে এখানে ওয়ার্ক দিয়ে দেবো, হার্ড হার্ড, কমা কমা, বাদ বাকি যা আছে তাই সেম টু সেম। এবার কম্পাউন্ড তো ইজি, আই হোপ 5টা রুল শেখানো হয়ে গেল। এখানে আনলেসটা উঠাই দিয়ে বাকি যা আছে লাস্টে শুধুমাত্র আমরা কি দিয়ে দেবো, অর দিয়ে দেবো। উইদাউট এর ক্ষেত্রে অর বসে, ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ। আর এখানে যেহেতু সাবজেক্ট একই ব্যক্তি বারবার আসছে, দুইটা সেন্টেন্সের সাবজেক্ট একই ব্যক্তি হলে এখানে সাবজেক্ট যে কোনো একটাকে রিডিউস করা যায়। ওকে, নাও 6 নাম্বার ইনফিনিটিভ, পারপাস উদ্দেশ্য বোঝালে কি হয়। এ ওঠে ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ। সে কঠোর পরিশ্রম করে, কেন পরিশ্রম করে, জীবনে সফলতা আনার জন্য। তাহলে এটা অবশ্যই উদ্দেশ্য, তার কাজের একটা উদ্দেশ্য আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ, এটাকে কমপ্লেক্স করার নিয়ম হলো যেখানে টু প্লাস ভি জিরো আছে বা ইনফিনিটিভ আছে, এই যে এই জায়গাটা টু প্রসপার, এই জায়গাটাতে কমপ্লেক্স করার ক্ষেত্রে সো দ্যাট বসে। ক্লিয়ার? এবং সো দ্যাট বসার পরে আমাদেরকে আরো একটি সাবজেক্ট ধার করতে হবে, সেখানে ক্যান বসাইতে হবে, এবং হচ্ছে মূল ভার্বের বেস ফর্ম বসবে, তারপরে বাকি অংশ বা অবজেক্ট বসবে। সো আই হোপ এক্সাম্পলটা দেখাইলে বুঝতে পারবা। হি ওয়ার্কস হার্ড, চেঞ্জ নাই, নো চেঞ্জ, টু প্রসপার ইনফিনিটিভটা চেঞ্জ হবে, সো দ্যাট, টু এর জন্য আমরা কিনে আসলাম সো দ্যাট, তারপরে এখানে আমাদের একটা সাবজেক্ট প্রয়োজন। তার মানে এখানে স্ট্রাকচারটা হতে পারে সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে সো দ্যাট বসাইলাম, সাবজেক্ট ধার করে নিয়ে আসলাম হি, এবং ক্যান নিয়ে আসলাম সূত্রের, এবং প্রসপার ইন লাইফ থেকে বাকি অংশ প্রসপার ইন লাইফ। আই হোপ বুঝতে পারছো। ক্রিটিক্যাল হইলে কমেন্ট সেকশনে কমেন্ট দাও, আমি বুঝাই দেবো। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ।
কেন হি ক্যান প্রসপার ইন লাইফ নিয়ে আসলাম, কারণ এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আমাদের একটা ডিপেন্ডেন্ট ক্লজ দরকার, সো দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ, দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সরি ডিপেন্ডেন্ট ক্লজ। আর হি ওয়ার্কস হার্ড এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তো আরেকটা ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে, এটা আমরা প্রথমেই ডেফিনেশনে পড়ছি, আর ডেফিনেশন ওয়াইজ আমাদেরকে সাজাতেই হবে। এরপরে কম্পাউন্ডটা ইজি, হি ওয়ার্কস হার্ড অ্যান্ড ওয়ান্টস টু প্রসপার ইন লাইফ, হি ওয়ার্কস হার্ড অ্যান্ড ওয়ান্টস টু প্রসপার ইন লাইফ, সো দ্যাট এর পরিবর্তে অ্যান্ড বসবে এবং ওয়ান্টস টু বসবে। হি ওয়ার্কস হার্ড অ্যান্ড ওয়ান্টস টু প্রসপার ইন লাইফ, ক্যানের জায়গায় ওয়ান্টস হবে, আর টু প্রসপার ইন লাইফ, এটা টুটা থেকে যাবে, প্রসপার ইন লাইফ। ঠিক আছে, এরপরে বলতেছে 7 নাম্বার, টু ডট ডট টু এক্সেস, অতিরিক্ত, মাত্রা অতিরিক্ত বোঝালে। এখানে হচ্ছে সেন্টেন্স দেখো, হি ওয়াজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে সে চলাফেরা করতে পারে না। তাহলে এটার জন্য কি হতে পারে, ওখানে ছিল টু প্লাস ভি জিরো, এখানে টু প্লাস অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, উইক অ্যাডজেক্টিভ। সো এটার জন্য আমাদেরকে কমপ্লেক্স যখন করতে যাব, তখন আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে সো ডট ডট দ্যাট বসবে এবং ওইখানে বসবে হচ্ছে ক্যান নট, ঠিক আছে, ক্যান নট অথবা কুড নট, যেটাই হয় যে টেন্সে আছে। আর কম্পাউন্ড করার ক্ষেত্রে ভেরি ডট ডট অ্যান্ড সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস বাকি অংশ। তাহলে আমরা এটা দেখি, হি ওয়াজ সো উইক, সো ডট ডট দ্যাট বলছিলাম, টু এর জন্য সো, উইকের জায়গায় উইক থেকে গেল এবং এই টু এর জায়গায় টু। তার মানে তোমরা কমপ্লেক্সের ওই রুলসটা লিখে নিতে পারো যে টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট বসে। তাহলে সো উইক দ্যাট সাবজেক্ট নিয়ে আসবো হি, যেহেতু এর পাশে ওয়াজ আছে তাই এখানে ক্যান নট না হয় কুড, এখানে নট, তারপর ওয়াক। এটা যেহেতু বিপরীত বোঝাচ্ছে এখানে আমাদেরকে নট নিয়ে আসতে হবে, ওইটা যেহেতু পজিটিভ বোঝাচ্ছিল এই জন্য ওখানে নেগেটিভ নিয়ে আসার দরকার আমাদের নাই। এরপরে মনে রাখো যে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু, সো প্লাস অ্যাডজেক্টিভ দ্যাট, ক্যান নট অথবা কুড নট, এতটুকুই ইনাফ। এরপর কম্পাউন্ড হচ্ছে হি ওয়াজ ভেরি, এই সো এর পরিবর্তে আমরা কি নিয়ে আসবো, ভেরি, উইক উইক থাকবে, দ্যাট এর পরিবর্তে আমরা অ্যান্ড নিয়ে আসবো, বাদ বাকি যা আছে তাই, হি ক্যান নট ওয়ার্ক। তার মানে কমপ্লেক্স সেন্টেন্সে সো ডট ডট দ্যাট, আর কম্পাউন্ড সেন্টেন্সে ভেরি ডট ডট অ্যান্ড, শেষ, বাকিটা সাবজেক্ট ক্যান নট অথবা কুড নট, বাকি অপশন। এরপরে আছে আমাদের হচ্ছে 8 নম্বর, বিসাইড প্লাস ভার্ব প্লাস আইএনজি, বিসাইড প্লাস ভার্ব প্লাস আইএনজি, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, একই বিষয়। বিসাইড সিঙ্গিং, শি ওয়াজ ড্যান্সিং, she was dancing while she was dancing, she was singing while she was dancing। তাহলে এখানে সময়ের একটা বিষয় বোঝাচ্ছে, পাশাপাশি যে she was singing, সে গান গাচ্ছে, while she was dancing, যখন সে নাচানাচি করছিল, একসাথে বোঝাচ্ছে। সো কমপ্লেক্স করার ক্ষেত্রে এখানে while বসতে পারে, as বসতে পারে। ওকে, এবার কম্পাউন্ড করতে কি, নট অনলি বাট অলসো বসে, she was not only singing but also dancing, যদি দুইটা কাজ একত্রে বোঝায় তাহলে নট অনলি বাট অলসো দ্বারা কম্পাউন্ড করে নিতে হবে আমাদেরকে। এরপরে no sooner had dot dot as soon as instantaneous actions, তৎক্ষণাৎ কোনো কাজ করা হচ্ছে, এটা বা ওই যে প্রথম যেটা শিখছিলাম আমরা 1 নম্বর রুলস, প্রেজেন্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল, এই দুইটা প্রায় একই সিস্টেম বা একই ক্যাটাগরিতে হয়। যেমন হিয়ারিং দ্য অ্যালার্ম হি ওয়াক আপ ইমিডিয়েটলি, এখানে হবে no sooner had he heard the alarm then he woke up। এই নিয়মেও করা যাবে বা 1 নম্বর নিয়মে as since when দিয়ে যেটা করছি সেটা দিয়েও করা যাবে, বাট এটা দিয়ে করা খুবই মানানসই হবে। যে সূত্রে আসবে হিয়ারিং দ্য অ্যালার্ম, যেহেতু এটা প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু হয়েছে তাই নো সুনার হ্যাড, এখানে সূত্রে আসবে হি, সাবজেক্ট ধার করে নিয়ে আসবো, হার্ড যেহেতু এখানে হ্যাড আছে তাই ভি3, দ্য অ্যালার্ম দেন হি ওয়াক আপ, এটা নো সুনার ডট ডট দেন এর সূত্র। এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার ক্ষেত্রে as soon as he heard the alarm he woke up, শুধুমাত্র as soon as ডিপেন্ডেন্ট ক্লজের আগে as soon as বসাই দিলে বাকিটা যা আছে সেভাবে রেখে দিলে হয়ে যাবে। ওকে, এখন এটা হচ্ছে কি টার্মস, কি কনজাংশনস, কুইক রেফারেন্স যেটা করানো হলো, এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো অথবা তোমরা এটা হ্যান্ড নোট করে নিতে পারো, যেটা আর কি ওখানে লেখা নাই, এখানে বিকজ অফ প্লাস নাউন থেকে আছে, ওখানে 1 নাম্বারটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এখানে লিখতে পারো প্রেজেন্ট পার্টিসিপল or perfect participle বা প্লাস আইএনজি প্লাস হ্যাভিং প্লাস ভি3, ওখানে হবে as since when after before আর and, বাদ বাকিগুলো এটা লিখে নিতে পারো। আর বিষয়টা হলো যে এই
চারটা যদি তুমি মুখস্থ করে দাও আর এইগুলো যদি কোশ্চেনে দেখতে পাও বা এইগুলো যদি কোশ্চেনে থাকে অথবা এই পয়েন্টগুলো যদি কোশ্চেনে থাকে তাহলে তুমি বুঝে যাবে আসলে কত নাম্বার রুলস থেকে আসছে। তাহলে এটা থাকলে তুমি এটা বানাইতে পারবা, এটা থাকলে তুমি এটা বানাইতে পারবা। আই মিন কম্পাউন্ড থাকলে কমপ্লেক্স বানাইতে পারবা, কমপ্লেক্স থাকলে কম্পাউন্ড বানাইতে পারবা। সরি, কমপ্লেক্স থাকলে কম্পাউন্ড এবং কমপ্লেক্স থাকলে কম্পাউন্ড এবং হচ্ছে সিম্পল সবগুলোই বানাইতে পারবা। আর সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে সবথেকে বেশি যেটা আসে সেটা হলো সিম্পল একটা সেন্টেন্সকে কমপ্লেক্স কম্পাউন্ড করতে বলে। যেমন আই ওয়াজ বর্ন ইন রাজশাহী, এটাকে কমপ্লেক্স করতে বলে অথবা কম্পাউন্ড করতে বলে। তাহলে এখানে দুইটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডকে টার্গেট করে তৈরি করতে হয়। ইট ইজ রাজশাহী হোয়ার আই ওয়াজ বর্ন। ঠিক এভাবে করতে হয় যে একটা প্লেসকে ধরা হলো এবং আমি কোথায় জন্মগ্রহণ করছি। তো এইটা একটু প্র্যাকটিস করতে পারো বিগত সালে, যেটা তোমাদের কাজে লাগবে অনেকটাই। এরপর কিছু বোর্ড এক্সাম দেওয়া হয়েছে কোশ্চেন ফ্রেজ, এটা 2018 সালের খ ইউনিট। ইনস্পাইট অফ রিমেনিং ইটেল ইন উইন্টার ইট ওয়ার্কস হার্ড ইন স্প্রিং। দেখো ইনস্পাইট অফ, ডিসপাইট, এগুলো তোমাকে শেখানো হয়েছে কত নাম্বার ছিল। ইনস্পাইট অফ এর পরিবর্তে দো আসবে এবং এটা সাবজেক্ট ইট আছে, আমরা ইট নিয়ে আসবো। এবং রিমেনিং আছে, এটা রিমেন হবে, কারণ ইনস্পাইট অফ থাকার জন্য ভার্বের সাথে আইএনজি হয়েছে। কিন্তু আমাদের যখন ডিপেন্ডেন্ট ক্লজ তখন তো আর এটাকে ভার্ব রাখতে হবে না। দো ইট রিমেন্স ইটাল ইন উইন্টার ইট ওয়ার্কস হার্ড ইন স্প্রিং। এখানে ভার্বের সাথে এস বাই ইএস আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এখানে রিমেন্স এর সাথে এস বাই ইএস হয়েছে। এখন কম্পাউন্ড করা ইজি, জাস্ট দোটা তুলে দাও, কমা তুলে দিয়ে বার্ব বসাও। মনে করে দেখো, ইনস্পাইট অফ আর ডিসপাইট থাকলে বার্ব বসে। ইন উইন্টার ইট রিমেন্স ইটাল। ইন উইন্টার এটা সামনে দিছে, এটা নিয়ে কোনো প্যারা নাই, এটা তুমি যেখানে আছে সেখানে দিতে, যেহেতু এটা একটা অ্যাডভার্ব অফ টাইম বোঝাচ্ছে, যে কোনো জায়গায় ও ফিট হইতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। ইট রিমেন্স ইডল ইন উইন্টার বাট ইট ওয়ার্কস হার্ড ইন স্প্রিং। এরপরে খ ইউনিটের আরেকটা কোশ্চেন যে ফ্লাইং ফ্রম ফ্লোর টু ফ্লোর ইট কালেক্টস হানি। এগুলো সব বোর্ড কোশ্চেন। এখন এই যে ফ্লাইং ফ্রম ফ্লোর টু ফ্লোর, এটা এক নাম্বার রুলস, ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু হয়েছে। হোয়েন ইট ফ্লাইস ফ্রম ফ্লোর টু ফ্লোর ইট কালেক্টস হানি। আমরা হোয়েন কেন নিলাম, যেহেতু সময় নির্দেশ করতেছে, যখন উড়ে উড়ে যখন কোনো কিছু সংগ্রহ করে। হোয়েন সাবজেক্ট ইট এখান থেকে ধার করলাম, এবং ফ্লাইং আছে, ফ্লাইস কেন ফ্লাইস, কারণ এই পাশে দেখো কালেক্টস আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। সো ফ্লাই এর থার্ড, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে তাহলে তার সাথে এস বাই এস যুক্ত করতে হবে, ফ্লাইস হয়। ফ্রম ফ্লোর টু ফ্লোর, নো চেঞ্জ, কমা ইট কালার্স হানি। কম্পাউন্ড ইজি, ইট ফ্লাইস ফ্রম ফ্লোর টু ফ্লোর অ্যান্ড কালেক্টস হানি। এখানে সাবজেক্ট দেয় কেন, সাবজেক্ট দেয় বোথ সাবজেক্ট আর সেম, দুটো সাবজেক্টই সেম, তুমি একটাকে রিডিউস করে দিতে পারো। এরপরে হচ্ছে খ, 2018 সালের আরেকটি কোশ্চেন, ওয়ারিং এ ইয়েলো জামদানি টপ দ্য রোবট কেম অন দ্য স্টেজ। এখন ওয়ারিং এই যে ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু হয়েছে, এটাও এক নাম্বার রুলস। সো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বোর্ড কোশ্চেন গুলা এই রুলস এর মধ্যেই সীমাবদ্ধ, যে 9টা পড়ানো হয়েছে এবং যে পরবর্তীতে একটা সিঙ্গেল ক্লজের বলা হলো, এই 10টা রুলস এর বাইরে আসবে না। যদি তুমি মনোযোগ দিয়ে এই 10টা রুলস খাতায় হ্যান্ড নোট করে নিয়ে যাও বা কুইক রেফারেন্সের ওয়ে ওটা নিয়ে যাও, পড়ে যাও মাথার মধ্যে, আই আই থিঙ্ক তুমি এখান থেকে 2 থেকে 3টা কোশ্চেন কমন পাবা। সো ভার্ব হচ্ছে ওয়্যার থেকে ওয়্যারিং হয়েছে ইয়েলো জামদানি টপ, তাহলে ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আফটার, আমি বলেই দিয়েছিলাম যে এস, সিন্স, হোয়েন, আফটার, বিফোর, এটা এক নম্বর রুলস এর কমপ্লেক্স করার নিয়ম। আফটার দ্য রোবট ওয়াজ ওয়্যারিং এ ইয়েলো জামদানি টপ ইট কেম অন স্টেজ। তাহলে আফটার, এখানে দ্য রোবট সাবজেক্ট, সাবজেক্ট নিয়ে আসলাম। এখন ওয়াজ ওয়্যারিং, যেহেতু হচ্ছে এই পাশে কি আছে, পড়েছিল, যখন পড়েছিল, এটা ওয়াজ ওয়্যারিং না, রোবট এটা পাস্ট কন্টিনিউয়াস করছে। তুমি চাইলে এটাকে পাস্ট ইনডিফিনিটও করতে পারো, ওর করতে পারো। এই হলো জামদানি টপ ইট কেম অন স্টেজ, ইট ডাজন্ট ম্যাটার, যেহেতু আফটার আছে দুইটারই হবে। দ্য রোবট ওয়াজ ওয়ারিং এ ইয়েলো জামদানি টপ অ্যান্ড ইট কেম অন স্টেজ। Okay, this is a quick reference, 9 participles or one bonus tips. যে সিঙ্গেল ক্লজ আসলে তোমাকে যে কোনো দুইটার মধ্যে একটা জায়গায় ধরতে হবে। আমি আবার বলছি, আই ওয়াজ বর্ন ইন রাজশাহী, একটা প্লেস আছে এবং আমি জন্মগ্রহণ করে একটা কাজ বোঝাচ্ছি, এই দুইটা ধরতে হবে। ইট ইজ রাজশাহী হোয়ার আই ওয়াজ বর্ন। সো এই 10টা রুলস যদি তুমি পড়ে দাও, ইনশাল্লাহ তোমার আর কোনো সমস্যা হবে না এবং তুমি পরীক্ষায় ভালো কিছু করবা। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আমরা সাজেশনে থাকবে যে 9টি রুলস প্রতিদিন আমার সাজেশন। তো আজকের ক্লাস এখানে শেষ করছি, আমার সাজেশন থাকবে এই 9টা রুলস প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করো পরীক্ষার আগের দিন অবধি।
এবং কমেন্টে লেখো কোন রুলসটা তোমার কাছে সবচেয়ে কঠিন লাগছে। ভিডিওটি হেল্পফুল হলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, এবং অনেক অনেক শুভকামনা। তোমাদের 2 তারিখের এক্সাম শুরু হচ্ছে তোমাদের জন্য। বেসিক্যালি এটা সবার জন্য তৈরি করা হয়েছে, বাট তোমাদের কথা মাথায় রেখে আজকে ভিডিওটা ড্রপ করা হচ্ছে। সো আই হোপ এটা তোমাদের অনেক উপকার করবে। সো টিল দেন, আল্লাহ হাফেজ, ভালো থেকো।